তাদের পণ্যের গুণগত মান নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। এটা বাণিজ্য চুক্তি না, এটা আসলে বাণিজ্য অস্ত্র। একটা গ্লোবাল পাগলা আর একটা হচ্ছে আমাদের ডোমেস্টিক পাগলা, এই দুই পাগলা মিলে মানে আমাদের দেশটাকে কোন অবস্থায় নিয়ে গেছে দেখেন। বাংলাদেশের সাথে আমেরিকার বাণিজ্য চুক্তিতে কি রয়েছে, কেন এত উত্তেজনা, কেন এত আলোচনা, এত সমালোচনা? এই বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের মানুষ সুবিধা ভোগ করবে নাকি দুর্ভোগ? এসব নিয়ে আজ চুলচেরা বিশ্লেষণ করতে উপস্থিত হয়েছেন সিনিয়র সাংবাদিক মাহবুব কামাল। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরুতে যেটি বলছিলাম, বাংলাদেশে এখন টক অফ দ্য কান্ট্রি হচ্ছে বাংলাদেশ আমেরিকা বাণিজ্য চুক্তি। এ ব্যাপারে আপনি কি বলতে চান? প্রথমে আমি একটু এন্টারটেইন করি, সেটা হচ্ছে যে একটা সিনেমা হয়েছিল বাংলাদেশে অনেক আগে 50s-এ। সিনেমাটার নাম হচ্ছে হারানো দিন। তো ওখানে একটা ক্যারেক্টার আছে, ভিলেন ক্যারেক্টার, গোলাম মোস্তফা এটা অ্যাক্টিং করেছিলেন। তার আশ্রিতা ছিলেন একটা মেয়ে শবনম, তার নাম ছিল মালা। তো গোলাম মোস্তফার একটা সংলাপ ছিল, কৃষক জমি চাষ করে ফসলের জন্য, আর আমি মালাকে গড়ে তুলছি আমার জন্য। এটা বললাম এই জন্যই যে আমেরিকা দীর্ঘদিন থেকে ডক্টর ইউনূসকে গড়ে তুলছিলেন তার পারপাস সার্ভ করার জন্য, দীর্ঘদিন থেকে নানাভাবে। এবং 5 আগস্টে যখন অভ্যুত্থান শেষ হয়ে গেল এবং গত রেজিমের পতন হলো, তখন এই যে চিফ অ্যাডভাইজার হিসেবে ইউনূসের নাম যে আসলো, এটাও কিন্তু আমেরিকার একটা রিকমেন্ডেশন ছিল, আই ডাউট। তো ফলে উনি আমেরিকা দীর্ঘদিন থেকে যাকে গড়ে তুলেছে তাকে বসাতে পেরেছে 8ই আগস্ট। এবং এই যে চুক্তিটা না, এই চুক্তিটার আর একটা ডক্টর ইউনূসের সহযোগী ছিলেন খলিলুর রহমান, আপনি জানেন এখনকার যে পররাষ্ট্রমন্ত্রী। এবং ভার্চুয়ালি এই দুজন মিলে আপনার বাংলাদেশটাকে ইন এ সেন্স আমেরিকার একটা কলোনির মতো বানাতে চেয়েছেন তারা। এবং আপনি জানেন ডক্টর ইউনূস একজন এনজিও লর্ড এবং খলিলুর রহমান হচ্ছে টেকনোক্র্যাট। এবং এনজিও লর্ড এবং টেকনোক্র্যাট এদের কোনো আদর্শ থাকে না। তো এই দুই আদর্শহীন ব্যক্তি আপনার আর এক আদর্শহীন ট্রাম্পের সঙ্গে হাত মিলাইছে, মিলিয়ে এমন একটা চুক্তি করেছে যেটা আমাদের জন্য একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি করতে পারে। এবং দেখেন, ট্রাম্পের একটা মানে উদ্দেশ্য ছিল, সেটা কিন্তু ব্যক্তিগত না, সেটা সে একটা উগ্র জাতীয়তাবাদী হিসেবে আমেরিকার ভালো চাইছে, আমেরিকার উন্নতি চাইছে। তো তার একটা ক্যাটাগরি আছে মানুষ হিসেবে, কিন্তু আমাদের ডক্টর ইউনূসের কোনো ক্যাটাগরি নাই। মানে তাকে কোন ক্যাটাগরিতে ফেলবেন? সে মানে রাষ্ট্র ধ্বংস হয়ে যাক তার কোনো আপত্তি ছিল না, কিন্তু ক্ষমতা প্রলং করতে হবে, ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে হবে, যে এবং সে কারণে আমেরিকা যা বলে তাই শুনতে হবে। যদিও সে ক্ষমতা প্রলং করতে পারে নাই আপনার কি বলে যে সেনাবাহিনীর কারণে। যাক, ইট ইজ অ্যানাদার সাইড অফ দি কয়েন। এখন এই যে চুক্তিটি না, এই চুক্তিটি বলার আগে আমি রবীন্দ্রনাথের একটা গানের প্রথম লাইনটা বলতে চাই, সেটা হচ্ছে, তুমি মোর পাও নাই পরিচয়, পাও নাই পরিচয়। মানে আমেরিকার পরিচয় এই চুক্তির পরে পুরো পরিচয়টা পাওয়া গেছে। এতদিন আমরা এতভাবে তার পরিচয়টা পাই নাই। তো আসলে এটা বাণিজ্য চুক্তি না, এটা আসলে বাণিজ্য অস্ত্র, ইটস এ ট্রেড আর্মস। এটা চুক্তি না, এটা একটা আর্মস। এবং এই অস্ত্র দিয়ে আমেরিকা 3টা পারপাস সার্ভ করতে চাইছে। 1 নম্বর হচ্ছে আপনার অর্থনৈতিক ও শারীরিকভাবে আমাদেরকে দুর্বল করে চিরকালের জন্য এখানে তাদের প্রভুত্ব প্রতিষ্ঠা করা। শারীরিকভাবে কেন, আমি পরে বুঝতে পারবেন কেন শারীরিকভাবে বললাম। 2 নম্বর হচ্ছে চায়নাকে কন্টেইন করতে, চায়না যেহেতু এই রিজনে তাদের একটা বড় রাইভাল, কন্টেইন করতে বাংলাদেশকে অংশীজন হিসেবে যাতে পায়, সেজন্য একটা দুর্বল রাষ্ট্র করে তোলা। আরেকটা হচ্ছে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে আপনার যে একটা পার্টনারশিপ করতে চায় তার অ্যালাইদের সাথে চায়নার বিরুদ্ধে, সেখানে বাংলাদেশকে একটা অংশীজন হিসেবে সে পেতে চায়। এবং যে কারণে একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্যই এই চুক্তিটা করা হয়েছে। জনাব মাহবুব কামাল, আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এই যে বাংলাদেশের সাথে আমেরিকার বাণিজ্য চুক্তিটা হলো, কি কি ছিল এই চুক্তিতে বা কি কি আছে? দেখেন, চুক্তিগুলো কত ভয়াবহ।
প্রথম চুক্তিটা ধরেন আমেরিকা থেকে 14টা বোয়িং উড়োজাহাজ কিনতে হবে, ঠিক আছে, এবং ফ্রান্সের যে এয়ারবাস কেনার একটা কথা ছিল সেটা কেনা যাবে না। 15 বছরে $1500 কোটি তেল কিনতে হবে আমেরিকা থেকে। প্রতি বছর $350 কোটি কৃষি পণ্য কিনতে হবে। সামরিক সরঞ্জামাদি যেটা আমরা কিনি সেইটার এরিয়া বাড়াইতে হবে, এটার পরিমাণ বাড়াইতে হবে, এবং সেটা কিনতে হবে আমেরিকার কাছ থেকেই, ঠিক আছে। এটা অন্য কোনো দেশ থেকে এটা কেনার একটা রেস্ট্রিকশন আছে, এটা চায়নাকে ইঙ্গিত করা আছে যে আমরা তো চায়না থেকে সামরিক সরঞ্জামাদি কিনি, ওটা কেনা যাবে না, তার কাছ থেকে কিনতে হবে। আচ্ছা, দেখেন মানে কি কাণ্ড করছে আমাদের ইউনূস সাহেব। তাদের পণ্যে, আমেরিকার পণ্যে কোটা আরোপ করা যাবে না, ঠিক আছে, এবং তাদের পণ্য কিনতে যে অশুল্ক বাধা সেটা থাকা চলবে না, এটা বাধা দূর করতে হবে। আচ্ছা, এই যে এসব পণ্য না, সামরিক বা যে কোনো কৃষি পণ্য হোক, সামরিক, এইটা মানে অন্য জায়গা থেকে যদি কিনতে হয় তাহলে আমেরিকার পারমিশন লাগবে, ঠিক আছে। আচ্ছা, আমাদের পণ্যের উপরে কোনো সাবসিডি দেওয়া চলবে না, যাতে আমাদের পণ্যের মান বাড়ে কিংবা দাম কমে যায়, এটা করা চলবে না। সাবসিডি দিয়ে এটা করা যাবে না, তাইলে তাদের পণ্য প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে। অবস্থাটা বুঝেন আর কি। কোনো সাবসিডি দেওয়া চলবে না, যাতে আমরা উন্নততর প্রোডাক্ট তৈরি করতে পারি এবং দাম কম হইতে পারে, এইটা করা যাবে না। আচ্ছা, তারপরে তাদের পণ্যের গুণগত মান নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। যা দিবে এর কোয়ালিটি যাই হোক, প্রাইস যত হোক, এটা কিনতে হবে আমাদেরকে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, যে রপ্তানি নিষেধাজ্ঞা যেটা আছে বিভিন্ন জায়গায়, সেইটা মেনে চলতে হবে, ঠিক আছে। এবং আমেরিকা তার নিরাপত্তার জন্য যে সমস্ত সীমান্ত বা বাণিজ্যিক নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা তারা ডিজাইন করে, সেগুলির সাথে তাল মিলিয়ে আমাদেরকেও সেরকম কী বলে ব্যবস্থা গ্রহণ করতে হবে, তাকে অনুসরণ করতে হবে। সে কোথায় কি করতেছে তার নিরাপত্তার জন্য সেটা আমাদের ফলো করতে হবে, এবং আমাদের স্ট্র্যাটেজি সেইভাবে সাজাতে হবে, মানে তাদের সাথে কোইনসাইড করতে হবে। এই হচ্ছে এই মোটামুটি আর কি এইটা। এখন হ্যাঁ, এইখানে তাহলে এত যে ওনাদের প্রেফারে রেখে চুক্তিগুলো করলো, বাংলাদেশের কি কি প্রভাব পড়ছে বা পরিণতিটা কি হতে পারে? হ্যাঁ, এটা শোনেন, সেটা হলো যেমন ধরেন এই যে কৃষি পণ্য না, একটু বলি। কৃষি পণ্য, এই যে $350 কোটি যে কৃষি পণ্য কেনা হবে, এইটাতে আমাদের কৃষি, আমাদের ডেইরি, আমাদের পোলট্রি ধ্বংস হয়ে যাবে স্ট্রেট ওয়াইড। আমি একটা উদাহরণ দিই, যেমন ধর ডেইরি না, ডেইরি আমেরিকাতে কি হয়, আমেরিকাতে বিশাল এরিয়া জুড়ে র্যাঞ্চ আছে ওদের, হ্যাঁ, মাইলের পর মাইল র্যাঞ্চ। সেই র্যাঞ্চে কি হয়, পশুপালন হয়, নানা রকম খামার ইত্যাদি হয়। তো সেইখানে ধরেন যে ডেইরি না, হাজার হাজার গরু সেখানে তারা পালন করতেছে, লালন পালন করতেছে, হিউজ দুধ হয় সেখানে, তাদের কনজামশনের চেয়ে বেশি হয়ে যায়, তখন তারা এইটা বাইরে এক্সপোর্ট করে। আচ্ছা, এখন এই দুধগুলি যখন এখানে আসবে, তাদের যেহেতু উৎপাদন খরচ কম, যাতে তারা তো লটে এটা উৎপাদন করে, তাই না, এটা কম দামে এখানে কম দামে তারা দিতে পারবে। কম দামে যখন দুধ দিবে, তখন যারা দুধ বা দুগ্ধজাত জিনিস খায় তারা কি করবে, তখন কি আর মিল্ক ভিটার যে বেশি দাম সেটা দিয়ে তো আর কিনবে না, তাই না, বা অন্য যারা দুগ্ধ প্রডিউসার যারা। তো ফলে ওই যে সমস্ত অর্গানাইজেশন দুধ এবং দুগ্ধজাত পণ্য বিক্রি করে, তাদের বাজার থাকবে না, তাইলে ওই সংস্থাগুলো তো লে অফ করে দিতে হবে, এত লোক ছাঁটাই হবে, কত মানে লাখ লাখ কোটি কোটি লোক তো এগুলির সাথে জড়িত। পোলট্রির সাথে, পোলট্রির ক্ষেত্রে একই কথা। আপনার যে সমস্ত কি বলে পোলট্রির সাথে সম্পর্কিত যেসব জিনিস, সেগুলি যদি এখানে আসে ওদের, তাইলে আমাদের পোলট্রি ইন্ডাস্ট্রি যেটা, সেটা তো কম্পিটিশনে পড়বে। কম্পিটিশনে পড়লে এগুলি পোলট্রি খাওয়ার মানে কি বলে যে তারা লুজিং হয়ে যাবে, তাই না। এবং
কি বলে যে আচ্ছা একটা সবচেয়ে বড় বিপদ যেটা আমি বলছিলাম যে শারীরিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হব, সেটা হচ্ছে যে এই যে ভুট্টা, গম, হ্যাঁ, এগুলো, সয়াবিন তেল ইত্যাদি, এগুলো আমেরিকা থেকে ভার্চুয়ালি আসবে জেনেটিক্যালি মডিফাইড ফুড, যেটা গ্লোবালি বিতর্ক আছে এগুলি নিয়ে। জেনেটিক্যালি এই মডিফাইড খাদ্য হয় কি, শুধু শরীর না, মনস্তত্ত্বের মধ্যে নেগেটিভ প্রভাব ফেলে, মানুষ দুর্বল হয়ে যায় শারীরিকভাবে ও মানসিকভাবে। তাহলে একটা এই সমস্ত খাবার খেয়ে আমরা একটা দুর্বল জাতিতে পরিণত আচ্ছা, হই। এটা কি ফ্রোজেন ফ্রুট? হ্যাঁ, ফ্রোজেন ফুড না, ওইটা মডিফাইড ফুড। আচ্ছা, হ্যাঁ, তো ফলে এটা এই শুধু ডেইরি আর ইয়ে না, পোলট্রি না, আপনার এন্টায়ার যে আমাদের ফুড সিস্টেম যেটা, সেই ফুড সিস্টেমটা আপনার ইয়ে হয়ে যাবে, মানে ভ্যাম্পার্ড হবে এবং এটা বাধাগ্রস্ত হয়ে যাবে, এবং নতুন যে ফুড সিস্টেম তৈরি হবে সেইটা আমাদের জন্য খুব ক্ষতিকর হবে। আচ্ছা, তারপর ধরেন এই যে বলতেছে না, চুক্তিতে আছে যে রপ্তানি নিষেধাজ্ঞা মেনে চলতে হবে, ঠিক আছে, ওদের রপ্তানি। তাহলে এখন কি দাঁড়ো, রাশিয়ার উপর ওদের নিষেধাজ্ঞা, তাইলে ওরা যেখানে নিষেধাজ্ঞা দিচ্ছে আমরা ওখানে, এখন রাশিয়ার তেল কিনতে গেলে আমাদের আমেরিকার পারমিশন লাগবে, তাদের অনুমোদন ছাড়া কেনা যাবে না। এবং সবচেয়ে ভয়াবহ ব্যাপারটা দেখেন, এই যে আমাদের রূপপুর পারমাণবিক কেন্দ্র না, এটা তো প্রায় শেষ হয়ে আসতেছে, এই যে নেক্সট ইয়ার থেকে তো এটা মানে শুরু ফাংশনিংয়ে যাওয়ার কথা। তাহলে কি আমরা রাশিয়া থেকে ইউরেনিয়াম কিনতে পারবো? তারা যদি বলে যে না, এটা আর কেনা যাবে না, তাহলে